তো আমাদের 3D ব্যাকগ্রাউন্ডের কাজটা প্রায় শেষ হয়ে গেছে। এখানে আমি দুইটা জয়েন্ট করেছিলাম, এখানে জাস্ট এঁকে নিব, কিছু লাগবে না। এরকম করে অল্প আগুন দিয়ে হালকা এই দেখেন অনেক শেপ কিন্তু থাকবে না আগের মতন। ঘষা শেষ হয়ে গেছে। আসল খেলা কালার দিয়ে কালার টোন আনা, তো খুব বেশি কালার নেওয়ার দরকার নাই। হালকাগুলাতে একটু মানে মস আসলে কালার নিয়ে অনেক খেলা করা যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে 3D ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। হাই, আমি আরিফ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমরা একটা ক্রকশিট নিলাম, যেটার থিকনেস হলো 1 ইঞ্চি, যেটা মাপ মতো কেটে আমরা সিলিকন আঠা দিয়ে দুইটা জয়েন্ট করে নিলাম। তো আমাদের এই জিনিসটা যখন কাজ হয়ে যাবে, এখানে আমি দুইটা জয়েন্ট করছিলাম, এটা শুকিয়ে যাওয়ার পরে এখন আমার তো ধরেন আমি পাহাড়ের শেপ আনবো বা ব্যাকগ্রাউন্ড আনবো, এটার জন্য যেটা করতে হবে আমি এখানে জাস্ট এঁকে নিব আর কিছু আমার কাজের সুবিধার জন্য। জাস্ট নিজের মতো করে আপনি যেই শেপে করবেন ওইভাবে জাস্ট এঁকে নেবেন। আমার আঁকা যাওয়ার পরে শেষে যে পর্যন্ত যেটা লাগবে ইন্ডিকেটর ব্লেড। তো যেহেতু এটা মোটা, একটু চড়া মোটা, তো আমি এইখানে ধরেন অনেক ডেপথ পাইতেছি, মানে এই জায়গাটা বেশি থাকার কারণে আমি এখানে ধরেন এই ঢেউ পাথরের শেপ আনা বা যেই জিনিসগুলো আছে এগুলো খুব সহজে করতে পারবো। তো ইন্ডিকেটরের ক্ষেত্রে যেটা কিছু লাগবে না, এরকম করে দেখছেন উঠে গেছে। সাদা তো টান দিলে মাঝে মাঝে কাটা দেখা যায় না, তো ওটা চেক করে করে নিতে হবে আর কি। তো দাগ দেওয়ার সময় আসলে আমি দাগ দিছি কারণ আমার একটা শেপ কাজ করার সময় একটা দাগ থাকলে শেপ বুঝে বুঝে কাজ করা যায়। তার মানে এই না যে আমি সবসময় দাগেই কাটতে হবে। আমার যদি মনে হয় যে না এই জিনিসটা এইভাবে কাট করলে ভালো লাগবে, আমি এখানে চলে যাব। জাস্ট দাগ দিলে যেটা হয় যে আপনার মাথা থাকবে যে না এই মানে আমার হয়তো বা এদিক দিকে যাওয়া গেলে ভালো লাগবে বা আমার একটা আইডিয়া থাকবে আর কি। 3D ব্যাকগ্রাউন্ড আসলে এমনি কমার্শিয়ালি বাইরে কিনতে পাওয়া যায়, আর নিজে বানিয়ে নিলে তো এটা বেটার। বাট আমি আমার কাছে মানে কি বলে মানে একুরিয়ামের বাইরে মানে এই জিনিসটা তো আসলে একটা র্যাপটেলের জন্য ব্যবহার করা হবে। সেই ক্ষেত্রে যদি আমরা আগে বানায় তারপর সেট করি, সেই ক্ষেত্রে ককশিটটা ভালো, কারণ ককশিটটা একটু হেভি হয় এবং এটাকে হার্ড করার কিছু টেকনিক আছে, আমি এই ভিডিওতে দেখাই দেবো আপনাদেরকে। মানে এটাতে কাজ করলে মানে করতে পারলে মানে অনেক মজার কাজ করা যায়। এখন আমার বেসিক কিছু কাজ হয়েছে, তো যেহেতু এটা এখন লম্বালম্বি আছে মানে আপনি এইভাবে দেখাই, এবারে তো ফ্ল্যাট আছে, তো আমার তো জিনিসটা এরকম কার্ভ হবে, ঢেউ হবে। তো আমার যখন এখন শেপ বের হয়েছে, এখন আমি এখন এই যে জায়গাগুলো ধরে 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 আমার যেখানে মনে চায় যে ঢেউ কাটবো, সেই ক্ষেত্রে ধরেন এরকম দেখেন, দেখছেন একটা মোটামুটি শেপ কিন্তু আইসা পড়ছে। তো আমার কোনো জায়গায় গর্ত বেশি থাকবে, কোনো জায়গায় কম থাকবে। তো এটা আসলে পুরোপুরি নিজের উপরে আপনি কিভাবে কাজটা ফুটিয়ে তুলতে চাচ্ছেন, এটা পুরোপুরি নিজের উপরে। যে ছোটো ছোটো এগুলো বের হচ্ছে, এগুলো চাইলে কাজে লাগানো যায়। দেখেন এখানে কিন্তু আমার দাগ কমে গেছে। আর আমার যদি মনে হয় যে না ভাই আমি এখানে দাগ রাখবো, সেক্ষেত্রে যেটা করতে হবে, জিনিসটা কিন্তু ভালো একটা শেপে আসা করছে। তো পুরো জিনিসটাকেই আমি কোথাও কম করব, কোথাও বেশি করব, এইভাবে মানে পাথরের যে শেপ আছে, পাথর তো অনেক ধরনের শেপ হয়, আপনি কোনটা চাচ্ছেন ওইভাবে করবেন। আমি একটা থিম নিয়ে আগাইতেছি, আমার মাথায় একটা থিম আছে, আমি কিন্তু ওইভাবে ওইভাবে যাচ্ছি আর কি। তো এখন যেটা হয়েছে আমার তো শেপ রেডি হয়ে গেছে। তো এটা শক্ত করব কিভাবে, একটা গ্যাস ক্যান লাগবে, এটা হচ্ছে গ্যাস ক্যান, আর হচ্ছে বার্নার, সোজা কথা বার্নার আর কি। আগুনটা বেশি দেওয়া যাবে না, অল্প আগুন দিয়ে হালকা হালকা টাচ দিতে হবে। আপনি দেখতেছেন কিনা জানি না, দেখেন এই যে এখানে দেখছেন এই জিনিস কিন্তু অলরেডি হার্ড হয়ে গেছে। আর যে শেপগুলো আছে শেপগুলো একটু আরও ন্যাচারাল হইতেছে। এটা কিন্তু প্রচুর খুব কাছে নেওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হইব। একদম কাছে নিলে একদম ভুলে যাবে আর কি। দেখেন আপনি দেখাই জায়গায়
দেখছেন কাছে নিলে ইয়ে হয়ে যাবে। এখন এটা আমি আপনি অনেকে বলতে পারেন যে ভাই না কাইটা তা আগুন দিয়ে করতে পারি, কিন্তু এই যে দেখেন আমি আগুন মারার পরে যদি আমার এই জিনিসগুলো যদি শেপ মতো কাটা না থাকে তাহলে কিন্তু এরকম শেপ বের হবে না। সো এই জন্যই কাটাটা বেশিরভাগ জরুরি। এখন আমার মন চাইতেছে আমি এখানে একটু গর্ত বেশি করলাম আগুন দিয়ে, ধরেন এই যে এই দেখেন এই যে এই জায়গাগুলো বেশি বের হয়েছে, আমি একটু ধরেন একটু বান করে একটু কমাই দিলাম আর কি। আগুন ধরে গেলে কিন্তু সাথে সাথে ফু দিয়ে বন্ধ করতে হবে। দেখছেন এই যে ন্যাচারাল শেপ অলরেডি কিন্তু আইসা পড়ছে। এখন ধরেন মোটামুটি আমার জিনিসটা রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটার উপরে আবারও কাজ করা যায়, যদি আমার মনে হয় যে না এখানে কিছু শেপ বের করব, এখানে কিছু আরও এই কাটিং বের করব, এটা এইভাবেও করা যায়। আর উপরে যখন আমি একটা উপরে লেয়ার দেওয়া শুরু করব, তো তখনও কিন্তু এখানে চাইলে কিছু কিছু কাটিং আনা যায়। তো চলেন আমরা এটার উপরে একটা লেয়ার দেওয়ার কাজ শুরু করি। তো এখন আমার তো ব্যাকগ্রাউন্ড মোটামুটি হার্ডস্কেপ রেডি হয়েছে, এটার উপরে এখন আসল কাজ শুরু হবে। তো এখানে আমি যেটা করছি এগুলো জাস্ট নর্মাল সিমেন্ট, হ্যাঁ, পাশাপাশি এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট। তো আমি দুইটা মিক্স করে দেবো, হোয়াইট সিমেন্টটা খুব তাড়াতাড়ি শুকায় যায়, আর এই সিমেন্টটা হচ্ছে গিয়ে জিনিসটা স্ট্রাকচারটা আর শক্ত করবে। আর আমার এই কাজের জন্য এই যে এটা কনির মতন ছোট এগুলো আমি ইউজ করব, এগুলো নর্মাল লাইব্রেরিতেই পাবেন। এটা আমি কত নিচ্ছে, এটা মানে 300 টাকার মতো নিচ্ছে আর কি। আর এখানে যেগুলো হচ্ছে কালার, এগুলো হচ্ছে যে সিমেন্টের সাথে মিশানোর জন্য বিভিন্ন গুঁড়া কালার আছে, যেমন এই কালারটার সাথে এটা হলো হলুদ কালারের মতন, এখানে ব্ল্যাক আছে, তারপরে এরকম খয়েরি কালার আছে। তো এগুলা দিয়ে আমি মানে কালার টোন ঠিক করি। তো আমি এখানে মোটামুটি তিন ভাগ এরকম নর্মাল সিমেন্ট নিব, এটা যে কোনো সিমেন্ট হতে পারে। আর এখানে 1 বা 2 ভাগ হয়েছে আমি সাদা সিমেন্ট দিব। এটা তো এত মাপ লাগবে না, আমি জাস্ট আমার নিজের মতো করে একটু কম বেশি হলে সমস্যা না। আপনি চাইলে পুরাটা সাদা সিমেন্ট দিয়েও করা যায়, আবার পুরাটা চাইলে আপনি নর্মাল সিমেন্ট দিয়েও করতে পারবেন, এটা এরকম কোনো ইস্যু না। বাট সাদা সিমেন্টে অ্যাড করলে যেটা হয় এটা একটু জিনিস শক্ত হয় আর তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আমার এখানে অনেক লাগবে, আমার কয়েকবার মিক্স করতে হবে। তো একটা মিক্স আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আর কি। আর এখানে খুলে নিই, এটা আমি আনছিলাম এই কাজের জন্যই, আমার আগে ছিল, জিনিসগুলো হারাই গেছে, তো নতুন করে আবার নিয়ে আসছি। এখানে বিভিন্ন শেপের আছে, তো যে যেটা কাজ যেভাবে কাজ করা যায়। তো আমি এটারে কিছু হলুদ মিক্স করলাম, এটা পানি দেওয়ার পরও মিক্স করা যায় বা আগেও মিক্স করে নেওয়া যায়। এটা হলো ব্ল্যাক কালার আর কি। আমি একটু মাটি বা একটু হালকা মাটি ব্ল্যাকিশ টাইপের একটা কালার আনার চেষ্টা করব। আবার এই কালারে ভুল হইলেও সমস্যা নেই, এটা আপনি লাস্ট লেয়ারে যেও ওইখানেও আপনি কাজ করতে পারবেন আর কি। আর এটা হচ্ছে একটু ইয়া কালার আর কি, তেঁতুল কালার বলে। কালারগুলো দেখতে সব কালো মনে হচ্ছে, বাট আপনারা যখন কাজ করবেন যে এমনি কালার দেখলে বুঝতে পারবেন আর কি। আমি যদি অনেকদিন কাজ করি আমি কালার দেখলেই বুঝতে পারি যে আসলে কী কালার আছে এখানে। আচ্ছা, মোটামুটি হালকা একটু মিক্স করে পানি দিয়ে দিব, অনেক পানি দিব না, মানে হালকা একটু কি বলে আমরা হালুয়া খাই না, বা একটু মাখা মাখা আর কি, সোজা কথা যেটা আর কি, একটু মাখা মাখা, একটু নরম রাখলে ভালো, কারণ এগুলো তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর অনেক সময় আপনারা যারা সিমেন্টে, অনেক সময় অনেকে দেখা যায় সিমেন্টের কারণে হাত নষ্ট হয়ে যায়। তো আমার যেমন ভাই সিমেন্টে কাজ করলে বেশি একটা সমস্যা হয় না, তো আমি ইয়া করি। তারপরেও সবসময় খেয়াল রাখি যে চাইলে হাতের উপরে ভেসলিন অথবা তেল মেখে নিলে হাতে এই সিমেন্টগুলো কম লাগবে বা হাতের ক্ষতি কম হবে।
এই কাজ অনেক কিছু দিয়ে করা যায়। আমি অনেক কিছু আমার হাতের কাছে যা থাকে আমি ওইগুলো দিয়েই কাজ করি। এমন না যেন সবসময় ভালো টুলস লাগবে, বাট টুলস থাকলে যেটা সুবিধা, আপনার শেপ বলেন বা কাজের অনেক সুবিধা হয়, কাজের অনেক সুবিধা হয় আর কি। যা মোটামুটি ভালো মিক্স হয়ে গেছে। এই যে এখানে দেখেন আমার এই জিনিসটা মিক্স হয়ে গেছে, দেখছেন? এই যে আঠার মতন আর কি, একদম পাতলা না আবার একদম শক্তও না। আর কালারটা দেখছেন, কালারটা একদম একটু অ্যাশ কালারের মতন হয়েছে। তো কালার নিয়ে কাজ করা যায়। কালার আপনার অনেক ধরনের কালার পাওয়া যায়। ড্রাই কালার আছে, তারপরে অ্যাক্রিলিক কালার আছে। অ্যাক্রিলিক কালার দিয়েও কাজ করা যায়, মানে আমি যদি পুরোটা সাদা বা অন্য কিছু করি অ্যাক্রিলিক কালার দিয়েও কাজ করতে পারবো, সমস্যা নেই। পানি স্প্রে করা যায়, না করলেও সমস্যা নাই। আমি একটু স্প্রে করে নিলাম আর কি। এখন এই জিনিসটা দেখেন, এখন যখন কাজ করব অনেক শেপ কিন্তু থাকবে না আগের মতন। তো আমি যেটা করব, এখন প্রথমে একটা লেয়ার দিব আগে। লেয়ারটা একটু ড্রাই হওয়ার পরে আমি আসলে ওইটার উপরেও কাজ করব। আর এটা যখন বসাবো তখন খেয়াল রাখবো যাতে নিচের দিকে যে গর্তগুলো আছে, মানে ছোটো ছোটো গর্ত আছে, এগুলো যাতে ভালোভাবে যায়। তাহলে যেটা হবে কি, এই সিমেন্টটা এই মানে এই ইয়ার সাথে লাগা থাকবে আর কি, ফোমের সাথে। আর দেওয়ার সময় আমি চেষ্টা করব যে এই শেপগুলো দিছি, এখন তো ধরেন সিমেন্ট দিলে এই জায়গাতে বেশি পরে ঢাকা যাবে না, একটু কষ্ট করে শেপগুলো বের করে রাখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। পুরো কাজটা সময়ের ব্যাপার আর কি, সময় আর ধৈর্য। মানে অনেকেই মনে করতে পারেন যে ভাই অল্প অল্প কিছু কোনো সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এটা একটা লেয়ার দেওয়ার পরে দেখা যাবে যে অনেক জায়গায় শেপ রেডি করতে হবে, ঠিক করতে হবে, আর কয়েকটা লেয়ার দিতে হইতে পারে। প্রথম একটা লেয়ার আমি একটু মোটা করে দিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। বাট আপনারা কাজ করার সময় চাইলে ব্রাশ দিয়েও দেওয়া যায়, মানে এই জিনিসটা ব্রাশ দিয়েও ইউজ করা যায়। বাট এরকম টুলস দিয়ে দিলে জিনিসটা একটু মোটা করে দেওয়া যায়, প্রথম লেয়ারে মোটামুটি ভালো কাজ হয়ে যায়। আচ্ছা, একটু কাছে আসে, আমি মনে একটু দূরে বসে গেছি, কাছে আসলে আপনাদের দেখতে সুবিধা হবে। কাজ করতে গেলে আসলে অনেক জিনিসপত্র নিয়ে বসতে হয়। তো এই দেখেন আমি যে শেপে বসাইছি, আমি কিন্তু এই সিমেন্টগুলা এই শেপে মারতেছি। কোথাও মোটা হচ্ছে, কোথাও পাতলা হচ্ছে, কোনো সমস্যা নেই। আর 3D ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে মানে মোটা, মানে দেখা যায় যে আমি অনেকভাবে কাজ করা যায়। আমি এখানে যেমন একটু বেশি মোটা করেই দিচ্ছি, কারণ আমার মোটা করে দেওয়ার একটা কারণ আছে, এটা আসলে সামনে আপনারা জানতে পারবেন। আমি কোনো জায়গায় একটু বেশিও খাওয়াবো, মানে একটা লেয়ার ড্রাই হওয়ার পরে কোথাও একটু বেশিও খাওয়াবো। জিনিসটা শোয়াই নিয়ে কাজ করলে সুবিধা আর কি। আগে তো আমি যখন কাজ করতাম আমার টেবিল ছিল, সেট আপ ছিল। আশা করি নেক্সটে আমি একটা টেবিল সেট আপ করবো। দাঁড়ায় কাজ করতে পারলে জিনিসগুলো ভালো। মূলত আমরা মানে এই ধরনের সেট আপগুলো বেশিরভাগই দেখা যায় আমরা যে সেট আপ দিই সেই সেট আপগুলোতে একদম সেট করেই কাজ করি, একদম সেট আপের ভিতরে বা একুরিয়াম আছে, একুরিয়ামের ভিতরে বসায় কাজ করি। দুইভাবে সুবিধা আর কি, এটা আপনার কাজ পারলে দুইভাবে সুবিধা। যদি আমরা বার্ন না করতাম, এই জিনিসগুলো তো দেখা যায় ছোটো ছোটো গোলটি উঠে থাকে, তখন এই জিনিসটাতে স্মুথলি লাগতো না। তো আমি পার্সোনালি বার্ন করে নিই, অনেকে বার্ন করে না। আবার এই ফোমটা ফ্রিজের একটা ফোম পাওয়া যায়, ওইটাও পাওয়া যায়, ওটা আমি খুঁজছি পাই নাই, যার কারণে আমি এই ফোনটা ইউজ করছি। বাট ওইটার থেকে আমার কাছে মনে হয় এটা বেটার, এটা হার্ড বেশি। আর পিউ ফোম দিয়েও কাজ করা যায়, বাট এই ধরনের সেট আপগুলো যেগুলো মানে পোর্টেবল যেগুলো, ওগুলো পিউ ফোম দিয়ে কাজ না করাটাই ভালো, কারণ পিউ ফোম খুবই পাতলা হয়, হালকা হয়। এগুলো হচ্ছে একদম সেট আপ, কোনো একটা সেট আপ আমি বসায় কাজ করলাম, সেই ক্ষেত্রে পিউ ফোম দিয়ে ইউজ করা যায়, অথবা মানে আরও অনেক শেপে আনবো। বাট এই ধরনের যে পাহাড়ের বা পাথরের যে শেপগুলো আছে, আমার কাছে মনে হয় যে এই ধরনের বোর্ডে কাজ করাটাই বেটার। তো আমাদের এই জিনিসটার উপর আমরা সিমেন্টটা অলরেডি সেট করে দিচ্ছি পুরো, প্রথমে একটা লেয়ার। তো এইটাকে আমরা 2 ঘন্টার মতো শুকাবো। এটা চাইলে ন্যাচারালভাবে শুকানো যায়, চাইলে ফ্যান দিয়ে একটু তাড়াতাড়ি শুকানোর ব্যবস্থা করা যায়। যখন জিনিসটা একটু শক্ত হবে তখন আমরা নেক্সট প্রসিডিউরে যাবো আর কি। এটার উপরে অনেক কাজ আছে। তো আমরা এখন 2 ঘন্টার জন্য এটা ছেড়ে দিচ্ছি। তো এখন আমাদের মোটামুটি জিনিসটা হালকা ড্রাই হয়ে গেছে। এখন যেটা লাগবে একটা ব্রাশ, একটা ফোম, আর হচ্ছে পানি। হ্যাঁ, তো আমরা যেটা করব, ফোম দিয়ে করি। ফোমটা হালকা ভিজা, এই যে এবড়ো খেবড়োগুলো আছে এখানে হালকা হালকা করে ডলবো আর কি। এটা নিজের মতো করে করলেই হবে। আমার যদি মনে হয় যে কোথাও আমি একটু বেশি একটু এবড়ো খেবড়ো বা পাথরের শেপে রাখবো,
তাহলে ওইভাবেই করব। মানে হালকা শুকায় নিলে যেটা হয় কি, ওই একটু পানি পানি দিচ্ছি না, এটা ওই গলায় ফেলবে না আর কি। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে আমি একটু কাজ করছিলাম, আর এখানে দেখেন, এখানে এখানে কিন্তু বেশি একটু এবড়ো খেবড়ো আছে। এখানে আমি মোটামুটি একটু পাথরের শেপে নিয়ে আসছি আর কি। তো এইটা যখন পুরোপুরি হয়ে যাবে, মানে আমার এই শেপটা স্মুথ করার কাজটা যখন হয়ে যাবে, এটা আমি রেখে দিব, মোটামুটি 4-5 ঘন্টা পরে ড্রাই হয়ে যাবে। তো ড্রাই যখন হয়ে যাবে, তখন আমি দেখবো যে কোথাও আসলে মানে আর কোনো কাজ করতে হবে কিনা, বা কালার টোন ঠিক করতে হবে কিনা। ওইটা দেখে ওইটার উপরে চাইলে পরে আবার আরেকটা লেয়ার দিব আর কি। তো আমি এইখানে যেটা করছি, আমি শুরুতেই একটু মোটা করে লেয়ার দিছি, যার কারণে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরেও ফাইনাল ফিনিশিং এ যে যদি মনে হয় যে কোথাও লাগতেছে, কোথাও অ্যাড করতে হবে, তাহলে অ্যাড করব। খুব স্মুথলি করতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না। বেশি প্রেসার দিলে কোথাও থেকে ভাঙা বা বেশি উঠে আসতে পারে। জাস্ট উপর উপর দিকে হালকা নাড়াতে থাকবো। তো আমাদের এইটা ব্রাশ দিয়ে তো আমরা যে ফোম দিয়ে তো ডলছি। হুম, আমি একটু রাফ রাখছি বেশি, কারণ আমার সেট আপটার মানে প্ল্যানই ছিল একটু রাফ রাখা। এখন এটা আমরা ড্রাই হওয়ার জন্য রেখে দিব। মোটামুটি 12-13 ঘন্টার মধ্যে ড্রাই হয়ে যাবে। তারপরে বাকি স্টেপের কাজ শুরু করব। আমাদের এই সেট আপটা ড্রাই হয়ে গেছে পুরোপুরি। তো আমি চাইলে এখন এইভাবে ইউজ করতে পারি, বাট আমি এখানে কিছু কাজ করব, কারণ আমার এখানে কালার টোন ঠিক করার কিছু প্ল্যান আছে। তো যেটার জন্য আমি এখন, যেটা এখানে অনেক উঁচা নিচা আছে, আমি এই যে শীষ কাগজ, এটা কত মানে 120 বা যে কোনো শীষ, 120 একটু মোটা দানা হইলে ভালো। এইটা দিয়া একটা ডলা দিয়ে নিব হালকা আর কি। এটা যে করতে হবে এরকম না, বাট আমার যেহেতু কালার টোন আনতে হবে, কিছু জায়গায় স্মুথ পাথরে কিছু শেপ বের করব, মানে স্মুথ থাকে কিছু জায়গায় পাথর বা ইয়া থাকে, এই কাজটাই বেসিক্যালি করবো। এটা খুব জোরে জোরে দিব না, এই আস্তে 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 করে জাস্ট একটু সমান করে নিব। এখন আমি কালার টোন আনবো। তো আমার এই বাটিতে আমি কিছু সিমেন্ট আর পানি দিয়ে একটু পানি পানি করে নিচ্ছি, দেখছেন জিনিসটা পানি পানি। তো এইখানে হচ্ছে অ্যাক্রিলিক কালার, অ্যাক্রিলিক কালো কালার নিব। এটা কয়েকবারে করতে হবে, এমন না যেন একবারে কালার। এই জিনিসটা আমি একটু ডার্কেস্ট টাইপ করবো আর কি। এই দেখেন এই জিনিসটা পুরো ডার্ক, একটু ডার্ক হয়েছে। দেখছেন প্রথমে মনে হচ্ছে ডার্ক হচ্ছে না, একটু ড্রাই হয়ে যাওয়ার পর দেখছেন একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ একটা কালার আসতেছে। আর এটা যখন কালকে ড্রাই, মানে সকালবেলায়, আমি তো রাত্রেবেলায় কাজ করছি, সকালবেলায় যখন ড্রাই হয়েছে এটা আমি পুরোটা পানি দিয়ে কিন্তু ভিজাইছি। যেহেতু এটা সিমেন্ট দিয়ে করা, সাদা সিমেন্ট আর হচ্ছে কি আপনার নর্মাল সিমেন্ট দিয়ে করা, এটা পানি দিয়ে ভিজা পুরো জিনিসটাকে একটু ভিজা ভিজা করে নিয়েছি আর কি।
এখন যেটা হয়েছে, একটা ছোট তুলি লাগবে। এই যে দেখছেন জায়গা জায়গায় সাদা সাদা আছে, এগুলো বড় ব্লাশে হবে না, কারণ এই যে গর্ত গর্ত তো। তো আমি যেটা করবো যে এই তুলিটা দিয়ে হালকা করে একটু কালার করে দিব। এখন হয়েছে আসলে আসল খেলা, এটারে বিভিন্ন কালার দিয়ে কালার টোন আনা। তো এখানে আমি কিছু কালার নিয়েছি, লাল, সবুজ, তারপরে এই যে সাদা, আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার আছে। তো পুরোটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। তো এই কালারগুলো মিক্স করে করেই আমি এখানে কিছু কালার টোন আনবো। তো যেমন সাদার সাথে কিছু লাল আর এই যে সবুজ মিলাইছি, একটু খয়েরি কালার হয়ে যাবে জিনিসটা। দেখছেন একটু গ্রিনিশ প্লাস একটু খয়েরি কালার হয়ে যাবে। এটার সাথে আবার কালার টোন আনার জন্য আমি কিছু কালারও মিক্স করব। তো এখানে আমি 3টা কালার পাইছি, দেখছেন এই যে একটু হালকা লাল, রেড, কী বলে, একটু খয়েরি কালার, এখানে সাদা কালো, অ্যাশ কালার। তারপর এখানে যদি সাদা কালো মিক্স করি তখন আমি কয়েকটা কালার পাবো আর কি। একটু পানি মিক্স করে একটু পাতলা করে নিতে হবে কালারটা। এখন যেমন এই জায়গাগুলা, এগুলো একটু যদি আমি চিন্তা করে লাইট আমার উপরের থেকে পড়তেছে, তাহলে এই জায়গাগুলো অলরেডি যদি ডার্ক আছে তাহলে এদিকে একটু সাদা সাদা হবে আর কি, মানে সাদা বলতে একটু হবে। খুব বেশি কালার নেওয়ার দরকার নাই, হালকা কালার আর কি। এটা আপনি নিজের মতো করে যেভাবে মনে হয় যে আমার এখানে শেড দরকার ওইভাবে দিবেন আর কি। কোথাও যদি মনে হয় যে না আমার বেশি লাইট হয়ে গেছে, তখন যেহেতু কালার দিতেছি তাহলে তো আমার কালার চেঞ্জ করাও যাবে। কালারটা একটু পাতলা করে নেওয়াটাই ভালো। আমি নিচে দিতেছি কেন, যেহেতু লাইটটা উপর থেকে পড়বে, তো আমার কিন্তু অলরেডি এই জায়গায় লাইট পড়লে একটু ডার্কনেসটা কমে যাবে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটু শ্যাডো পড়বে। তো শ্যাডোটাকে একটু কালার ডিফারেন্স দেখানোর জন্যই বেসিক্যালি আমি নিচের দিকে কালারটা করতেছি। এই যে জায়গায় কালারগুলো মিক্স করার জন্য একটু হালকা পানি দিয়ে একটু লাড়া দিলে দেখবেন যে কালারগুলো মিক্স ব্লেন্ড হয়ে যাচ্ছে আর কি। তো এখানে আমার মোটামুটি শেডের কাজ শেষ হয়েছে। এই জায়গায় শেড একটু ডার্কিশ টাইপের রাখছি। তারপরে যদি ড্রাই হওয়ার পর যদি মনে হয় যে না কোথাও কোথাও শেড আনবো, সেই ক্ষেত্রে আমি হয়তো বা এরকম হালকা হালকা টাচ দিতে পারি। এই হলো মোটামুটি আমার শেডের কাজ শেষ। এখন আমি এই জায়গাগুলোতে একটু মানে মস টাইপ, মানে একটু গ্রিনিশ টাইপের একটা ইয়া নিব। তো এখানে আমি যে একদম হলুদ সবুজ রং একটু পানি পানি করে নিচ্ছি আর কি। তো এখানে আমি এরকম করে দিব। দেওয়ার পরে এখন তো এই কালারটা এদিকে ছড়াই হয়ে গেছে আর কি, বেশি হয়ে গেছে। তো এই যে আঙ্গুল দিয়ে একটা হালকা করে টান দিব, আমার কালার কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এই যে এখানে একটু মস টাইপ আনবো, মস বা শ্যাওলা পড়ে না পাথরের উপরে, ওই জিনিসটাকে এখানে করব। তারপর ব্রাশটা দিয়ে একটু ডলা দিব, তারপরে যে আঙ্গুল দিয়ে হালকা টান দিব আর কি। যে তাহলে যেটা হবে এই নিচের কালারটার সাথে কালারটা ব্লেন্ড হয়ে যাবে। এখানে একটু দেওয়া যায়, এই দেখেন, দেখছেন এই যে দেখছেন কালার এখানে। আর এখানে একটা কালার কাজ করছে, এই যে এই জায়গাটা আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, এখানে হালকা একটু খয়েরি কালারটা এই যে ব্রাশে এই যে সাইডে লাগাইলাম, এই যে সাইডে লাগাইলাম।
লাগায়া এইখানে আমি এই যে টান দিলাম, দেখছেন এখন হচ্ছে এখানে কালারটা কিন্তু বেশি দেখা যেতেছে, মিক্স হয় নাই। এই দেখেন আঙ্গুল দিয়ে হালকা একটু টান দিব, এই নিচের দিকে একটু করে দিব, তাই যেটা হবে এখানে একটু হালকা একটু একটা কালার আসবে, যেটা দেখতে ভালো লাগবে আরও। এখানে একটু মজ দেওয়া যায়। এই কাজ করলে আসলে অনেক কাজ করা যায়। আমি নিজেও আসলে অনেক দিন পরে কাজ শুরু করছি, তো আশা করি আপনাদেরকে সামনে আরও অনেক টেকনিক দেখাইতে পারবো। ভিডিওটা একটু লং হয়ে গেছে, আসলে কিছু করার নাই, মানে যে ডিটেলস দেখাইতে গেলে একটু বড় ভিডিও করতে হয়। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, আমার মনে হয় যে আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডের অনেক আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন আপনারা। বুঝছেন কালারটা যেখানে ব্লেন্ড হয়ে গেছে আর কি। এখন এইখানে দেওয়া যায়, এটা আপনি নিজের যেরকম ভালো মনে করেন আর কি। আপনার মনে যদি হয় যে না এখানে দেওয়া যাবে, একটু দিলেন। এখানে আসলে কালার নিয়ে অনেক খেলা করা যায়, বাট আমি আসলে অনেক ভালো আর্টিস্ট না, বাট টুকটাক আর্ট করার কারণে হয়তো বা অল্প বিস্তর কালার সেন্স টুকটাক কাজ করে। বাট মানে যারা ভালো আর্ট পারে তারা আসলে এখানে শেডের অনেক কাজ করা পসিবল। শেড টেকনিকেরও ব্যাপার আছে। এখানে একটু দিই, তারপরে আরেকটা জিনিস দেখায় আপনার, এটা ফোম, জাস্ট ফোমটা এই যে ফোমটা একটু লাগাই নিলাম, লাগায়া আমি কিছু জায়গায় একটু ডার্ক এই যে জায়গাটা দিই, এদিকে হালকা করে একটু ব্লেন্ড করে দেবো, মানে এখানে একটু মস বেশি বোঝা যায় এরকম আর কি। যাই হোক, এখন যেটা করবো আমি ওর ড্রাই হতে দেবো। তো আমাদের 3D ব্যাকগ্রাউন্ডের কাজটা প্রায় শেষ হয়ে গেছে। তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন, আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। তো আমি 3D ব্যাকগ্রাউন্ড আসলে অনেকভাবে করা যায়, আমি একটা প্রসেসে দেখাইছি, হয়তো বা ইন ফিউচারে আরও যেই প্রসেসগুলো আছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো মতামত, পজিটিভ নেগেটিভ যেটাই হোক। আর অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।